জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911। কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম বাংলাদেশ ও প্রতিবেশী রাষ্ট্র। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যা বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ভারত সম্পর্ক। বাংলাদেশ ও ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ এশিয়া অঞ্চলে এই দুটি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি নিবিড় এবং সুসম্পর্ক বর্তমানে অব্যাহত রয়েছে। বাংলাদেশের 3 দিকে ভারতের অবস্থান হওয়ায় দুটো দেশের সাথে সামাজিক, সাংস্কৃতিক এবং আরও অন্যান্য বিভিন্ন দিক থেকে যথেষ্ট মিল রয়েছে। অধিবাসীদের জীবনযাত্রায় রয়েছে যথেষ্ট সাদৃশ্য। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রমাণ রেখেছে এবং পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের লড়াইয়ে ভারত বাংলাদেশকে অর্থ দিয়ে, আশ্রয় দিয়ে, সমর্থন দিয়ে এবং সর্বশেষে পাকিস্তানের বিরুদ্ধে যৌথ বাহিনীতে অংশগ্রহণ করে সামরিক দিক থেকে সহযোগিতা করেছে। বাংলাদেশ ভারতের এই নজিরবিহীন সাহায্যকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যাসমূহ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ অনেকবার উচ্চারণ করেছেন যে বাংলাদেশ ও ভারত সকল সময়ের তুলনায় বর্তমানে সুসম্পর্ক ও সুসময় অতিক্রম করছে। ভারত বাংলাদেশে অকৃত্রিম বন্ধু, তথাপি কিছু কিছু অমীমাংসিত বিষয় দু দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়গুলো এই পর্যায়ে তুলে ধরব সকলের জ্ঞাতার্থে। প্রথমেই আলোচনা করা যাক সীমান্ত হত্যা প্রসঙ্গে। বাংলাদেশ ভারত সীমান্ত বর্তমান বিশ্বের সম্ভবত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সীমান্ত। কয়েকদিন পরই বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা
ঘটে চলছে। বাংলাদেশের সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধানের মধ্যে বেশ কিছু সময়ে এ বিষয়ে আলোচনাও হয়েছে। বিএসএফ এর কর্মকর্তাদের মধ্যেও বাংলাদেশের বিজিবি কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই সমস্যার সুরাহা হচ্ছে না। বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার ঘটনা দুই দেশের জনগণের, বিশেষ করে সীমান্ত এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়টি না ঘটলে হয়তো বাংলাদেশ সম্পর্ক আরও উষ্ণ হতে পারত। পানি বন্টন সমস্যা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সমস্যার ক্ষেত্রে একটি অমীমাংসিত ইস্যু হল পানি বন্টন সমস্যা। বাংলাদেশের উপর দিয়ে যে 57টি আন্তর্জাতিক নদী প্রবাহিত হয়েছে, এর 54টি প্রবাহিত হয়েছে ভারতের উপর দিয়ে, এবং 24টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত মোট পানি প্রবাহের শতকরা 93% বহন করে। 1972 সালে যৌথ নদী কমিশন গঠিত হলেও বাংলাদেশ তার পানি প্রবাহের ন্যায্য হিস্সা পাচ্ছে না। 1974 সালে ফারাক্কা ব্যারেজ চালুর মাধ্যমে ভারতের সিদ্ধান্ত বাংলাদেশের পানি প্রবাহে বিরূপ প্রভাব ফেলে। 1975 সালে পানি বন্টনে দুই দেশের মধ্যে একটি স্বল্পমেয়াদী চুক্তিও হয়, কিন্তু দিন দিন পানি সমস্যার সংকট ঘনীভূত হচ্ছে। 1996 সালের 12 ডিসেম্বর দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে 30 বছরের একটি পানি বন্টন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু দীর্ঘদিনেও বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা আদায় হয়নি বলে বিশ্লেষকগণ মনে করেন। সাম্প্রতিক সময়ে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও ভারতের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার ইচ্ছা পোষণ করলেও পশ্চিমবঙ্গের একঘেয়েমি সিদ্ধান্তের কারণে এই চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। ফলে বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া হচ্ছে এবং বর্ষা মৌসুমে পানির অত্যাধিক প্রবাহের ফলে বন্যার মুখোমুখি হচ্ছে। আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ক্ষতিকর প্রভাব বিস্তারকারী বিষয় হল ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। ভারতের উপর দিয়ে বাংলাদেশি আন্তর্জাতিক নদীসমূহ বহমান। ভারত উজানে বিভিন্ন নদীর মধ্যে সংযোগ প্রকল্প গ্রহণের মাধ্যমে মূলত এইসব নদীসমূহের পানিকে প্রত্যাহার করে নিচ্ছে। ফলে বাংলাদেশে খরা মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ থাকছে না। অন্যদিকে বর্ষাকালে এগুলোতে বন্যার সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মারাত্মক প্রভাব সৃষ্টি করছে। বাংলাদেশ চাচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তথা বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা পাওয়ার বিষয়টি সমাধান করার জন্য। বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হলো বাণিজ্যিক ভারসাম্যহীনতা। ধারণা করা হয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতি বছর 7,000 কোটি টাকার বাণিজ্য সম্পাদিত হয় এই দুই রাষ্ট্রের মধ্যে, যেখানে ভারতের বাণিজ্য 6,000 কোটি টাকার উপরে আর বাংলাদেশে বাকি অংশ। বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য দাবি জানানো হয় এবং বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির জন্য ভারতকে অনুরোধ করা হয়। কিন্তু বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূরীভূত করার জন্য সেরকম কার্যকর কোনো পদক্ষেপ গৃহীত হয়নি।
ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি অন্যতম আলোচিত বিষয়। ভারত তার পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে পণ্য আনা নেওয়ার জন্য বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চেয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ এটি আলাপ আলোচনা চিন্তা ভাবনার পরে অবশেষে ভারতকে চট্টগ্রাম বন্দর হয়ে ভারতের 7 সিস্টার্সে যাতায়াতের অনুমতি প্রদান করেছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক। বাংলাদেশ 24 বছর পাকিস্তানের নির্যাতন ও শোষণের শিকার হয়ে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে উপনীত হয় এবং 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মুসলিম রাষ্ট্র হিসেবে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু পাকিস্তানির বর্বরোচিত কর্মকাণ্ড এদেশের জনগণ এখনও ঘৃণা ভরে স্মরণ করে, যে কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সময়ে এই সম্পর্ক স্বাভাবিক হলেও আবার মাঝে মধ্যে এই সম্পর্ক একেবারে শীতল হয়ে পড়ে। আজকে আমরা আলোচনা করব পাকিস্তান কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রসঙ্গ থেকে বর্তমান সময় পর্যন্ত দুই দেশের সম্পর্কের বিষয়ে। পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দান প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তানের শোষণ ও নিপীড়নের করাল গ্রাস থেকে 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং বাংলাদেশ ও পাকিস্তানের অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করার জন্য বাংলাদেশের পাকিস্তান কর্তৃক স্বীকৃতি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ছিল বহির্বিশ্বের স্বীকৃতি ও সাহায্য। কিন্তু পাকিস্তান বাংলাদেশকে খুব সহজে স্বীকৃতি দিতে চায়নি, উপরন্তু সে তার মিত্রদেরকে প্ররোচিত করেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয়। কেবল তাই নয়, বাংলাদেশকে ব্রিটেন কর্তৃক স্বীকৃতির প্রতিবাদে পাকিস্তান 1972 সালের ফেব্রুয়ারি মাসে কমনওয়েলথ ত্যাগ করে এবং যে সকল রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর সে তার অবস্থান থেকে সরে আসে এবং বাংলাদেশকে স্বীকৃতি দানের বিষয়ে নমনীয় হয়। 1974 ফেব্রুয়ারিতে ইসলামী শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুকে যোগদানের শর্তে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু বঙ্গবন্ধু কোনো রকমের পূর্ব শর্ত ছাড়াই বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের দাবি করেন। অবশেষে পাকিস্তান বাস্তবতা বুঝতে সক্ষম হয় এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং আস্তে আস্তে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। কূটনৈতিক সম্পর্ক স্থাপন। বঙ্গবন্ধুর জীবদ্দশায় পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ নেতাদের সফর বিনিময়ে সম্পন্ন হলেও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েও দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর
বাংলাদেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটলে পাকিস্তান বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করে এবং 1976 সালের জানুয়ারি মাসে দুদেশে দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় এবং শুরু হয় সম্পর্কের নতুন অধ্যায়। সম্পর্কের উন্নতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনে যোগদানের মাধ্যমে মূলত বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন শুরু হয়। পরবর্তীকালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরকালে এই সম্পর্ক আরও উন্নতি হয়। যেহেতু দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা দু দেশের মধ্যে রয়েছে, সে কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন সময় উন্নতি হয়, আবার বিভিন্ন সময় অবনতি হয়। সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার কর্তৃক যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে দু দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়। পাকিস্তান এই সকল যুদ্ধবন্দীর বিচারের সম্পূর্ণভাবে বিরোধী ছিল, কিন্তু বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার করার রাজনৈতিক অঙ্গীকারের প্রেক্ষিতে এই সকল মানবতা বিরোধী অপরাধের বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, যে কারণে সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে দুদেশের সম্পর্ক অবনতি হয়েছে। তবে দুটি মুসলিম রাষ্ট্র এবং প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে দুটো দেশের মধ্যে সম্পর্ক আবারও স্বাভাবিক হবে বলে আশা করা যায়। (1998) সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান সফর করেন এবং 2002 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু দেশের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট অগ্রসর হয়। ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি এবং পাকিস্তান থেকে বাংলাদেশের জন্য পণ্য আমদানি বৃদ্ধি পায়। দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করার জন্য দু দেশের সরকার বিভিন্ন সময় চুক্তি সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, যা অব্যাহত রয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের মধ্যে বাণিজ্যের সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও চীন সম্পর্ক প্রসঙ্গে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে দুই ভাগে বিভক্ত করা চলে। প্রথমত স্বাধীনতা যুদ্ধকালীন এবং স্বাধীনতা পরবর্তীকালীন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বিশ্বের এই শীর্ষ শক্তিশালী রাষ্ট্র এবং বহুল জনশক্তির এই রাষ্ট্রটি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতীয় প্রভাব বিস্তারের একটি কৌশল হিসাবে মনে করেছিল এবং ভারতের বিপক্ষে পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করেছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্তানকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং বুদ্ধি দিয়ে সার্বিকভাবে সাহায্যকারী এই চীন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে জাতিসংঘের সদস্য পদ লাভেও ভেটো শক্তি প্রয়োগ করে, যা ছিল অত্যন্ত দুঃখজনক। তবে
ধীরে ধীরে বাংলাদেশের সাথে এই রাষ্ট্রটির সম্পর্ক উন্নত হয় এবং তা বর্তমান কাল পর্যন্ত অব্যাহত রয়েছে। স্বাধীনতা পরবর্তীকালীন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেই বর্ণনা করা হয়েছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময় চীন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় এবং বাংলাদেশের বিপক্ষ শক্তি তথা পাকিস্তানকে সর্বতভাবে সাহায্য করেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে এই সম্পর্কের উন্নয়ন ঘটে, তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় চীনের সাথে সম্পর্ক খুব বেশি উন্নতি হয়নি। তার নৃশংস হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে 31শে আগস্ট 1975 তারিখে চীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক নতুন যাত্রা শুরু করে এবং ক্রমশ তা সুদৃঢ় হয়। অর্থনৈতিক সম্পর্ক চীনের সাথে বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের মধ্যে বাংলাদেশ চীনের তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের তেল গ্যাসের খোঁজ ও উত্তোলনে চীন ভূমিকা পালন করছে। তাছাড়া চীন বাংলাদেশ থেকে চামড়া, সুতা, মাছ ইত্যাদি আমদানি করে থাকে। অপরদিক থেকে বাংলাদেশ চীন থেকে বিভিন্ন যন্ত্রপাতি এবং ব্যবহার্য সামগ্রী আমদানি করে থাকে। সামরিক সম্পর্ক বাংলাদেশ তার সেনাবাহিনীর অধিকাংশ ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং অস্ত্র চীন থেকে আমদানি করে থাকে। 2000 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় ডিফেন্স কোরিলেশন এগ্রিমেন্ট। বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে চীন বাংলাদেশকে বন্ধুপ্রতিম রাষ্ট্র মনে করে এবং বাংলাদেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালীন সময়ে ত্রাণ সহযোগিতার ক্ষেত্রে চীন সবসময় এগিয়ে আসে। বর্তমান সময়ে করোনা দুর্যোগকালীন অসহায় অবস্থায় চীন বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশকে চিকিৎসার সরঞ্জাম পাঠিয়ে চীন বন্ধুত্বের নিদর্শন রেখেছে। একই সাথে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শে চীনের করোনা বিশেষজ্ঞ দলের বাংলাদেশ সফর এদেশের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের আত্মবিশ্বাস এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া সম্প্রতি প্রথম রাষ্ট্র হিসাবে চীনের তৈরি করোনা ভ্যাকসিন তথা কোভিড-19 ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল শুরু হচ্ছে, যা এই দেশের করোনা মহামারী মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্ক প্রসঙ্গে। বাংলাদেশ ও মিয়ানমার দুটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক শত শত বছরের। 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে
মিয়ানমারকে ব্রিটিশ সরকার কর্তৃক আলাদা করা হয়। দুই দেশের মধ্যে ভাষা ও সংস্কৃতির দিক থেকে অনেক দিক থেকে মিল রয়েছে। দুই দেশের মানুষের এই প্রধান খাদ্য ভাত, এবং দুই দেশের মানুষই লুঙ্গি পরিধান করে থাকে। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলের সাথে মিয়ানমারের ভাষার চমৎকার মিল রয়েছে, কিন্তু সাম্প্রতিক কালে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়, এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক শীতল অবস্থায় রয়েছে। বাংলাদেশ এই সম্পর্ক উন্নয়নের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন চায় এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও প্রত্যাবাসনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ইয়াবা চোরাচালান। মিয়ানমারের রোহিঙ্গাগণ বাংলাদেশে অনুপ্রবেশের ফলে বাংলাদেশে যে সকল সমস্যার সৃষ্টি হয়েছে এর একটি হলো ইয়াবা চোরাচালান। সাম্প্রতিক সময়ে এই চোরাচালান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সারা দেশে মাদকাসক্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। একই সাথে চোরাচালানের নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে। যদিও সরকার অত্যন্ত কঠোরভাবে এই ইয়াবা চোরাচালান এবং মাদকাসক্তি যাতে করে ব্যাপক আকারে ছড়িয়ে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছে। মিয়ানমারের রোহিঙ্গারা সে দেশে তাদের শেষ সম্বলটুকু ফেলে জীবন রক্ষার জন্য বাংলাদেশে হঠাৎ করে প্রবেশ করে, ফলে জীবন ও জীবিকার দায়ে তারা ইয়াবা চোরাচালানের সাথে সংযুক্ত হয়, যা বাংলাদেশের আর্থসামাজিক জীবনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা সন্ত্রাসী এবং দরিদ্র অসহায় অনেক রোহিঙ্গা অস্ত্র চালানে সংযুক্ত হচ্ছে। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। প্রায় গ্রেপ্তার হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, অস্ত্র ব্যবসায়ী এবং দালাল। সামাজিক প্রভাব। রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের ফলে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে সামাজিকভাবে নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত স্থানীয় অধিবাসীদের সাথে রোহিঙ্গাদের সংঘাতের ঘটনা ঘটছে এবং সেখানে প্রাণহানি ঘটেছে। রোহিঙ্গা নারীরা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়ছে। তাদের অনেকেই পতিতাবৃত্তির মতো পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। একই সাথে ওই অঞ্চলে ঘন বসতির কারণে সামাজিক নানা রকমের অপরাধ সংগঠিতের ঘটনা ঘটছে, যা বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। অর্থনৈতিক প্রভাব। রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। ইতোমধ্যে ওই অঞ্চলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে
এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। যদিও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দাতা গোষ্ঠী রোহিঙ্গাদের জন্য অর্থনৈতিক সাহায্য পাঠাচ্ছে, তথাপি এই সাহায্য কতদিন অব্যাহত থাকে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পরিবেশগত প্রভাব। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে পরিবেশগত মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে টেকনাফ অঞ্চলে ব্যাপক পাহাড় কাটার ঘটনা ঘটেছে। পাহাড়ে বসতি স্থাপনের ফলে সে এলাকায় বৃক্ষ নিধনের ঘটনা ঘটেছে ব্যাপক হারে। একই সাথে ওই অঞ্চলে অবস্থানরত বন্য প্রাণীদের আবাসস্থল নষ্ট হয়েছে, ফলে বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনা ঘটছে প্রায়। বিভিন্ন সময়ে এই খবর আমরা পত্রপত্রিকায় পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও নেপাল সম্পর্ক প্রসঙ্গে। নেপাল বাংলাদেশের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র এবং সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র। দীর্ঘদিন ধরে রাজতন্ত্র প্রচলিত এই রাষ্ট্রটি সাম্প্রতিক সময়ে সংসদীয় গণতন্ত্রে পরিবর্তিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক চমৎকার এবং বাংলাদেশের সুখে দুঃখে নেপালের জনগণ সমব্যথী। 1970-এর দশকের শেষের দিকে বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয় এবং সেটি অব্যাহত রয়েছে। দুটি রাষ্ট্রই অভিন্ন বিষয়গুলোকে ঐক্যমত পোষণ করে। নেপালের চারদিক স্থলবেষ্টিত হওয়ায় সেই রাষ্ট্রটিকে বাংলাদেশে উপর দিয়ে পণ্য প্রবাহের সুযোগ সুবিধা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে এবং বাংলাদেশ সে ব্যাপারে ইতিবাচক। অন্যদিকে গঙ্গা সহ অভিন্ন নদীর পানির হিস্যা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল একসঙ্গে কাজ করছে। বিদ্যুৎ প্রবাহের উন্নতির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার মূলক বিভিন্ন প্রকল্প এগিয়ে যাচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্তির মধ্য দিয়ে উভয় দেশই সম্পর্কে উন্নয়ন এবং পারস্পরিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও ভুটান সম্পর্ক। ভুটান বাংলাদেশের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র এবং সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই রাষ্ট্রটি আয়তনে ছোট হলেও মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সহজ সরল অধিবাসীদের জীবনযাত্রা এই রাষ্ট্রটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে। বাংলাদেশের সাথে এই রাষ্ট্রটির সুসম্পর্ক বিদ্যমান রয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির আবহ বিরাজমান দুটি রাষ্ট্রের মধ্যে। দুটি রাষ্ট্রই পারস্পরিক সুপ্রতিবেশী সুলভ আস্থা মধ্য দিয়ে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে সফর বিনিময় এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনা মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক অতিবাহিত হচ্ছে। দুটি রাষ্ট্রই 70-এর দশকের শেষের দিকে তাদের
দূতাবাস স্থাপন করেছে। সাম্প্রতিক সময়ে ভুটান একটি শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বন্ধুত্ব তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক সহযোগিতামূলক এই সম্পর্ক দুদেশের জনগণ ও দুদেশের সরকারকে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মধ্য দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়। এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও মালদ্বীপ সম্পর্ক প্রসঙ্গে। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ক্ষুদ্র রাষ্ট্র যা সমুদ্র বেষ্টিত। বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ। বিভিন্ন সময়ে বাংলাদেশ মালদ্বীপকে সহযোগিতা এগিয়ে এসেছে। ক্ষুদ্র এই রাষ্ট্রটি সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যুতে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। দুটি রাষ্ট্রই এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে চায়। সার্কের প্রতিষ্ঠা এবং উন্নয়নের ক্ষেত্রে দুটি দেশ শুরু থেকেই একসঙ্গে কাজ করে আসছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও শ্রীলঙ্কা সম্পর্ক প্রসঙ্গে। ভৌগোলিক দিক থেকে শ্রীলঙ্কা বাংলাদেশের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র, যদিও এই দুটি রাষ্ট্রের মধ্যে একেবারে দূরত্ব কম নয়। সমুদ্র বেষ্টিত এই রাষ্ট্রটি বাংলাদেশের সাথে সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে নৌ চলাচল চুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি বহাল রয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন সময় যোগাযোগ, সফর বিনিময় এবং ব্যবসায়িক কর্মকাণ্ড করার জন্য সরকারি পর্যায়ে সফর পরিচালিত হয়ে থাকে। দুটি দেশই এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার জন্য অঙ্গীকারাবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যাবৎ বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, মায়ানমার ও চীনের সাথে পারস্পরিক তথা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। সময়ের স্বল্পতার কারণে আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত করতে হয়েছে। আমি আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা যতটুকু উপকৃত হয়েছ, পাঠ্য বই পড়ে তোমাদের জ্ঞানের বা জানার যদি কোনো ঘাটতি থাকে সেটা তোমরা সম্পন্ন করবে। করোনাকালীন সময়ে প্রচুর সময় তোমাদের হাতে আছে। এই সময়কে কাজে লাগিয়ে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে তোমরা কাজে লাগাবে। স্বাস্থ্যবিধি মেনে নিজে সুস্থ থাকবে, পরিবারের সদস্যবৃন্দ এবং প্রতিবেশী ও সহপাঠীদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করবে। তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি।
এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস।